আজ আমাদের বিশেষ অনুষ্ঠান সিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, এবং বিরোধীদের কাছে কিন্তু এখন সত্যি আর কোনো প্রশ্ন নেই। কেন্দ্র সরকার থেকে নতুন নোটিফিকেশন জারি করেছে। সিএ যে আবেদন করতে পারবে ভারতের নাগরিকত্বের, তার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর বা 5 বছর নয়, একেবারে 10 বছর, অর্থাৎ 2024-এর 31শে ডিসেম্বর অবধি যারা ভারতবর্ষে এসছেন তারা কিন্তু নাগরিকত্বের জন্য দাবি করতে পারবেন। কারা দাবি করতে পারবেন? এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা আসবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এবং ঈসাই, এই ধর্মের মানুষেরা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ এবং আমার সহকর্মী কলকাতা স্টুডিও থেকে বিপিন সরকার। আমি তিনজনকে জানাই স্বাগতম। সুকান্ত বাবু, সরাসরি প্রথমে আপনার কাছে যাবো। সুকান্ত, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সুকান্ত, এই আজকের এই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে কি বলবে তুমি? কেন্দ্রীয় সরকার ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছে এবং একটি উইকেট অ্যাটলিস্ট পড়ে গেছে বিরোধী শিবিরের। কারণ ইন্ডিয়া জোট যেটা বারবার দাবি করে আসছিল এবং তথা তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই চিন্তিত ছিল যে 1955 সালের নাগরিকত্ব যে আইন, সেটাকে সংশোধন করে 2019 সালের 11 ডিসেম্বর সিএ যখন আইনটা মূলত পাঠ হয়, তখন থেকেই কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব মানুষের মনে ছিল। মূলত পাকিস্তানি যারা নাগরিক, পাকিস্তানি যারা হিন্দু নাগরিক, তারা তো 2014-এর পর অনেক সংখ্যক, মানে প্রচুর সংখ্যক হিন্দু তারা কিন্তু পাকিস্তান ছেড়ে চলে এসেছে। তাদের নাগরিকত্ব কি দেয়া যেতে পারে না পারে না সেটা দ্বন্দ্বে, কারণ 2014 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। এখন সেটা বর্ধিত করে 2024 31শে ডিসেম্বর করাতে এদের সুযোগটা হয়ে গেল। এবং যে মতুয়া সমাজের আন্দোলন, সব দাবি দেওয়া, সবগুলোকে কিন্তু একসাথে কিন্তু উত্তর দিতে পারলেন কেন্দ্রীয় সরকার লেড বাই মোদি এবং অমিত শাহ। এবং এটা কিন্তু মাস্টার স্ট্রোক এই কারণে যে সিএ এবং এনআরসি নিয়ে আমাদের কিন্তু যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া বিভিন্ন বিষয়, সেগুলো এখন কিন্তু অতীত হয়ে যাবে। কারণ যারা ধরো হিন্দু, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে মূলত যারা ধর্মীয় নিপীড়নের শিকার, তাদেরকে নাগরিকতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু কোনো ভুল নয়। যদি ইসলামিক রাষ্ট্র থাকতে পারে, তাহলে হিন্দুরা যারা নিপীড়িত হচ্ছে তাদের জায়গা তো দিতেই হবে ভারত সরকার। সুকান্ত, তোমার কাছে আসবো। সুকান্ত, আমার সঙ্গে রয়েছেন রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। রিঙ্কি, এখানে আইনত ভাবে যেই পদক্ষেপ নিল, এটার ক্ষেত্রে কিন্তু আরেকটা জায়গা কোশ্চেন তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ এবং আসামে এবং বিভিন্ন রাজ্যে দেখতে পেরেছি যে মুসলিম ধর্মের মানুষ হয়তো বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে ঢুকে পড়েছে, কিন্তু তারা নাম চেঞ্জ করে ফেলছে, হিন্দু ধর্মের নাম রাখছে। এই ধরনের প্রচুর ঘটনা কিন্তু আমরা সামনে দেখেছি। এই ক্ষেত্রে আইনটা কোন জায়গায়? আপনি একজন আইনজীবী। রিঙ্কি, আপনার আওয়াজ পাচ্ছি না আমি। আপনার আওয়াজটা পাচ্ছি না। মিউট করা আছে বোধহয় আপনার মিউট করা আছে। মিউট, এখন আবার মিউট হলো। আর আমি আপনার আওয়াজটা পাচ্ছি না। আপনার আওয়াজটা কোনো গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি যে গন্ডগোল হচ্ছে। আমরা আসছি, আপনি একটু দেখে নিন, চেক করে নিন। পিসিআর থেকে আপনার সাথে কথা বলছে। সুকান্ত, এই বিষয়টা যেটা আমি ওনাকে বলছিলাম, তুমি কি বলবে? আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে দেওয়া উচিত যে এখনই কিন্তু যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো, সেটা একদম অনৈতিক কাজ নয়। যে সময় সিএ দুই সংসদ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়েছিল,
হয়ে রাষ্ট্রপতির হয়ে সেটা আইনে পরিণত হয়েছে, সেই আইনে কিন্তু 33 নম্বর একটি ধারা রয়েছে, যে ধারায় কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট শক্তি দেওয়া রয়েছে। এবং সেই শক্তির বিনিময়ে, এই কথাটা কেন বললাম, অনেকেই মনে করতে পারেন যে সামনে আসাম এবং বাংলায় নির্বাচন রয়েছে, এই দুটি রাজ্য বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য, সেই জায়গায় হিন্দু ভোট ক্যাটারের জন্য হয়তো কেন্দ্রীয় সরকার এটা করছে। এই দাবি কিন্তু বিরোধী যে দলগুলি অর্থাৎ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এদের থেকে উঠতেই পারে। সেই জায়গায় একটু পরিষ্কার করে দেওয়া উচিত যে এটা কোনো নতুন বিষয় নয়, যে বিজ্ঞপ্তিটা গেজেটের মাধ্যমে ঘোষিত হয়েছে, সুকান্ত বাবু আমার সঙ্গে একমত হবেন, সেটি কিন্তু সিএ আইনের যে 33 নম্বর ধারা রয়েছে, সেই ধারাকে মাথায় রেখেই, সেই ধারার মধ্যে থেকেই কেন্দ্রীয় সরকার এই নতুন নোটিফিকেশন বলি বা বিজ্ঞপ্তি বলি সেটা জারি করেছে। এবার আসি দ্বিতীয় কথায়। এখনই কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন মূলত এই তিনটি দেশ থেকে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে, এবং যারা কিনা ধর্মীয় কারণে, অত্যাচারের কারণে ভারতে এসেছেন, তাদের মধ্যে বলা হয়েছে হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ, এরা ভারতে আসলে তারা নাগরিকত্ব পাবে। আমি যেটা বলতে চাইছি, এক মিনিট যেটা বলতে চাইছি, এখনই কিন্তু নাগরিকত্ব প্রশ্ন আসছে না সম্রাট। এদেরকে শরণার্থী বলে ঘোষণা করলো ভারত সরকার। আগে হবে শরণার্থী, এখনো কিন্তু নাগরিকত্বের বিষয়টি আসেনি। নাগরিকত্ব এর পরে যদি ভারতীয় সংবিধানে নাগরিকত্বের দাবি এরা করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো একটি সংশোধন ভারত সরকারকে আনতে হবে। নাগরিকত্ব আইন, যে আইনটা রয়েছে বর্তমানে, সেই আইনে একটা সামান্য সংশোধনের প্রয়োজন রয়েছে, যেটা ডক্টর সুকান্ত বাবু জানেন এবং তিনি আমার সাথে একমত হবেন। সেই সংশোধনের পরে তারা নাগরিকত্বের দাবি আগে তারা শরণার্থী হিসেবে স্বীকৃত হলো। বিধি তোমার কাছে ফিরবো। সুকান্ত, তুমি কি বলবে? আমরা অনেক ক্ষেত্রে দেখছি যারা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ঢুকেছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা বা আসাম বা বিভিন্ন রাজ্যে কিন্তু তারা হিন্দু নাম নিয়ে বসবাস করছে। তাদেরকে চিহ্নিতকরণ করা কি যাবে? এরাও তো এর মধ্যে ঢুকে পড়বে, ভারতবর্ষের নাগরিকত্বের দাবি করবে। সেটা তো একটা সমস্যা রয়েছে, মানে গোলায় গড়ত্ব রয়েছে। কারণ এসআইআর যদি করতে না দেওয়া হয় তাহলে সমস্যা থাকবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সঙ্গে যেটা স্পেশাল সামারি রিভিশন, সেটাও হয়ে থাকে, আমরা সকলেই জানি। কিন্তু সেটাতেও আমরা দেখতে পাচ্ছি জনগণনা যেহেতু হয়নি, সে কারণেই কিন্তু এসআইআর এত বেশি ইম্পর্টেন্ট। যেহেতু সময় মতো জনগণনা যদি হতো তাহলে কিন্তু এই সমস্যাটা কিছুটা কমে যেত। এবার এসআইআরই একমাত্র হতে পারে অস্ত্র, যার মাধ্যমে এই যে তুমি যে বলছো যে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা যদি হিন্দু হয়ে কোন রকম ভাবে তাদের কাগজপত্র জোগাড় করে নেয়, তাহলে তারা নাগরিকতা পেয়ে যাবে। এবার তাহলে তো এটাও হয় যে মতুয়া সমাজের একটা মূলত তারা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, শংসাপত্র, আমি যদি ভুল না করি, তাহলে কিন্তু দেওয়া হচ্ছে মতুয়াদের যে মানে ধর্মস্থান সেখানে। তাহলে হ্যাঁ, ঠাকুরবাড়ি, তাহলে সেখানেও তো হতে পারে যে এমন কাউকে দিয়ে দেওয়া হতে পারে যেটা মানে নজরদারিতে থাকছে না। সুতরাং আমার মনে হয় যে এসআইআর লাগু যদি হয় তাহলে তোমার যে প্রশ্নগুলোর উত্তর, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি পাবে। না হলে এটা তুমি বলছো এটা স্বাভাবিক। মানে কেউ যদি এই যে ধরো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ভদ্রলোক মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের অতিথি অধ্যাপক ছিলেন, তাহলে এরকম প্রচুর অতিথি অধ্যাপক বাংলাদেশি তরুণ তরুণী তাদেরকে দেখতে পাবে, যুবককে দেখতে পাবে। সুতরাং এসআইআর লাগু হতে হবে, কারণ না হলে এই সমস্যা থেকে যাবে। কারণ শুধুমাত্র যে এই যে বলা হয়েছে ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, এতে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ রয়েছে সোমনাথদা, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভোটের বাজারে একটা মানে এটা নিশ্চিত যে গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, এটা যা সময়সীমাটা বাড়ানো হলো, এটা বিপিনবাবু ঠিকই বলেছেন। কিন্তু
আমি আবারও বলছি যে ভোটের আগে জাস্ট মানুষের মন পাওয়ার চেষ্টা, কিন্তু আমি আবারও বলছি যে এটার ফলে আমাদের নিরাপত্তা জনিত জায়গাটা কিন্তু শিথিল করা চলবে না। এটা অত্যন্ত কড়াকড়িভাবে এসআইআর লাগু করতে হবে। দেখো, আমরা জানি যে সামনে বিহারের নির্বাচন, হয়তো দশেরার পরেই কিন্তু বিহারের নির্বাচন একেবারে এটাকুই সামনে, তারপরে বছর ঘুরতে কিন্তু পশ্চিমবঙ্গ আসামে নির্বাচন, এবং পশ্চিমবঙ্গ আসাম দুটো কিন্তু সীমান্তবর্তী এলাকা, এবং দুটোতেই কিন্তু অনুপ্রবেশের একটা সমস্যা আছে। আমাদের অনুপ্রবেশের সমস্যা রয়েছে কিন্তু ত্রিপুরাতেও। এই যে সমস্যা, এইটা কি মিটবে আদৌ? অনুপ্রবেশের সমস্যা কি মেটানো সম্ভব? এটা ঠিক। এই যে আজকের এই ঘোষণার পরে মতুয়ারা কিন্তু নাগরিকত্ব পাবে, এবং যেটা দীর্ঘদিনের দাবি ছিল, এই কথাটাকে নিয়ে কিন্তু দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না। এবং একটা কথা এখনই নাগরিকত্ব তারা আবেদন করতে পারবে না, তারা একটা প্রসেস একটা পাইপলাইনের মধ্যে চলে এলো, তারপরে তারা আবেদন করতে একটা পাইপলাইনের মধ্যে চলে এলো তাদের কাছে, একটা যেটা তার দীর্ঘদিনের দাবি ছিল সেই জায়গাটা চলে এলো। অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের ভোটের আগে মতুয়া অধ্যুষিত বেশ কয়েকটি যে বিধানসভা কেন্দ্র আছে সেটা কিন্তু ভালো ফল করার দিকে একটা এগিয়ে গেল তোমার কেন্দ্রের যে শাসক দল বিজেপি। এবং আজকে হ্যাঁ বলো সুকান্ত, কিছু বলছি। বক্তব্য আছে যে বিপিনবাবু যেটা বললেন একদমই, কিন্তু সুকান্ত আমাদের সাথে আবার আইনজীবী রিঙ্কি এসছেন। রিঙ্কি আইনটার বিষয়টা যদি আমাদের ক্লিয়ার করে দাও। নমস্কার সবাইকে। অবশ্যই। আমি বলছি, যখন একটি দেশ সংখ্যালঘু হওয়ার অপরাধে উৎপীড়ন করে সংখ্যালঘুদের, তখন তার প্রতিবেশী দেশ তাদের রক্ষা করতে পারে না। তারা করতে পারে, তারা যদি উৎপীড়িত হয়ে এদেশে আশ্রয় নিতে আসে তার রক্ষা করতে পারে। সেই রক্ষা করার জন্য 1955 সালের এই সিএ আইনের একটা রূপ বদল করে 2019 সালে ক্যাবিনেটের 2 ভাবেই এই বিলটা পাস হয়, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে 2024 এটা কার্যকর হয়। এবার আপনাদের আমি বলি, হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান যারা নিপীড়িত তাদেরই সিএতে আবেদন করতে পারবে। তার 3টে ডকুমেন্ট লাগে, 3টে এফিডেভিট, একটা ধর্মীয় সার্টিফিকেট। এইবার ধর্মীয় সার্টিফিকেটে অনেকেই মুসলমানরা ভারতে এসে হিন্দু পরিচয় আছে, সেই জায়গাটাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে বাছাই করতে হবে যে মুসলমানদের নামদারি এখন ফেক দাঁড়ি হিন্দু নাম নিয়ে যাতে এদেশে বসবাস করার কোনোভাবে অনুমতি না পায়। কারণ এটা ভোট গরম করা বা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব রাজ্যে ইলেকশনের জেতার জন্য কেন্দ্রীয় সরকার করেনি, কেন্দ্রীয় সরকার করেছে বাংলাদেশের যেহেতু প্রতিবেশী দেশ হিসাবে আমরা সেই দেশের আইন ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারছি না, সংখ্যালঘুদের রক্ষা করতে পারছি না, তাই আমার দেশে তাদের থাকতে দিয়ে আমরা মানবতাকে বাঁচাচ্ছি, আমরা প্রাণ বাঁচাচ্ছি, আমরা বিশ্বকে শান্তির মুখ দেখাচ্ছি, আমরা ভারত যে অতিথি দেব বাবা সেইটাকে আমরা আবার প্রমোট করছি। তাই আমাদের ধানের সাথে গম, গমের সাথে চাল যাতে পিছিয়ে না যায়, সুন্দর করে বাছাই করে শুধু সংখ্যালঘুরা ভারতবর্ষে আশ্রিত আর অনুমোদন, নাগরিকের সম্মান সবকিছু যাতে বিধি অনুসারে পায় সেটা আমাদের দেখতে হবে। সাথে কেন্দ্রীয় সরকার আরো একটি আইন প্রণয়ন করেছে, বৈধ কাগজ, বৈধ পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া এখানে কেউ থাকতে পারবে না, 5 লক্ষ টাকা জরিমানা আর ডিটেনশন ক্যাম্প। এটাও সিএ এর বদলেই কিন্তু করা হয়েছে। সিএ তে যারা অ্যাপ্লাই করতে গিয়ে ধরা পড়বে, সংখ্যালঘু হিসাবে ঢুকে যাবে, সংখ্যা মেজরিটি মুসলমান যারা বাংলাদেশ থেকে হিন্দুদের বা সংখ্যালঘুদের তাড়িয়ে এদেশে এসে আবার পুলিশের নিচ্ছে, তাদের এখানে ধরা পড়লে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও। তাই স্বরাষ্ট্র মন্ত্রক একদিকে বর্ডার এরিয়া টাইপ করছে, একদিকে অভিবাসন আইন টাইপ করছে, আরেকদিকে নিপীড়িতদের এদেশে থাকতে দিয়ে অতিথি দেব বাবা ভারতবর্ষের এই যে সুনাম, ভারতবর্ষের যে নীতি
আমাদের যে সংস্কৃতি সেটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে। হ্যাঁ বিথিন, তুমি কি বলবে? একদমই, আমি সেটাই বলছিলাম যে এখনই কিন্তু এই যারা আসছেন বা 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের মধ্যে যারা এসেছেন, এই যে বর্ধিত সময়টা করা হলো, এই সময় যারা এসেছেন তারা সবাই যে এখনই নাগরিকত্বের দাবি করতে পারবে এমনটা নয়। এখানে বলা হয়েছে এই গেজেটে যে তারা প্রথমে শরণার্থী হিসাবে চিহ্নিত হবেন। এই যে ধর্মগুলো অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এই যে যারা অত্যাচারিত হয়ে অর্থাৎ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসছেন তারা প্রথমে শরণার্থী হিসাবে চিহ্নিত হবে এবং তারপরে ভারতীয় নাগরিকত্ব আইনের একটা সামান্য পরিবর্তন আবার করে আনতে হবে, এনে তবে তারা আবার নাগরিকত্বের দাবি তারা করতে পারবেন। এখনই কিন্তু তারা নাগরিক হয়ে গেলেন না বা নাগরিকত্বের দাবি করতে পারবেন না, এইটা বুঝতে হবে। তাদেরকে অতিথির আপ্যায়িত করা হবে এবং তাদেরকে শরণার্থী হিসাবে চিহ্নিত করা হবে। এই শুধু একটা ছোট্ট পরিবর্তন হয়েছে। তুমি কি বলবে? নাগরিক হওয়ার সোসাইটি পাথর থেকে চাল বাছাই করে সেই প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে হবে, কড়া নজরদারি। বিথিন তোমার কাছে আসবো, বিথিন তোমার কাছে আসবো। বিথিন, সুকান্ত তুমি কি বলবে এই ঘটনার পরে, আজকের এই পদক্ষেপের পরে কেন্দ্রের বিজেপি সরকার কতটা উপকৃত হবে? উপকৃত বলবো না, দলীয় রাজনীতি, আমি তো রাজনৈতিক বিশ্লেষক, আমি ওই দিকটাই যাবো যে ভোটের ক্ষেত্রে আমি আবারও বললাম এটা একটা মাস্টার স্ট্রোক। এই কারণে এই নিয়ে বিরোধীদের যে আন্দোলন ইন্ডিয়া জোটের সেটা খর্ব হবে। কিন্তু আমি যেটা বিনীতদার সঙ্গে যেটা বলতে চাইছি যে ডিটেনশন ক্যাম্প, এটা নিয়ে কিন্তু মানুষের প্রচন্ড ভয় রয়েছে। ডোনাল্ড ট্রাম্পও একটা ডিটেনশন ক্যাম্প নিজে তৈরি করেছেন, যার ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। সুতরাং ডিটেনশন ক্যাম্প নিয়েও কেন্দ্রীয় সরকারের একটা মানে পরিষ্কার মানে চিন্তা ভাবনা এবং তার ডিটেলসটা অবশ্যই সবার সামনে রাখা উচিত। না হলে বিরোধী দল কিন্তু এটাকে অস্ত্র করবে যে ডিটেনশন ক্যাম্প মানে সেখানে অত্যাচার করা হবে, তাদের কোন রকম ভাবে মানে মেরে ফেলার চেষ্টা করার এই অভিযোগ কিন্তু আছে। সুতরাং ডিটেনশন ক্যাম্পের বিষয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে। কিন্তু এটা আমি আবারও সুযোগ দেওয়া যাবে না, কারণ এদের কাছে বিরোধী দলগুলির কাছে রিঙ্কি তুমি কি বলবেন? রিঙ্কি তুমি বলুন। আইনের দৃষ্টিভঙ্গিতে বলছি, ডিটেনশন ক্যাম্পে কিভাবে অভিবাসন যে আমাদের আইন আছে, কোন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কি করে 14 ফরেনার্স অ্যাক্টে ধরা পড়ার পরে তার উপরে আইনবিধি অনুসারে মামলা চলে, তারপর তাকে দিয়ে কোর্টে আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে প্লিডিং গিলটি করা হয় যে আমি অবৈধভাবে দেশে প্রবেশ করেছি, আমার কাছে বৈধ কাগজ নেই, আমি আমার অপরাধ স্বীকার করছি। 11 মাস তাকে জেলে রাখা হয়, তারপর তার দেশে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এটাই নিয়ম। ওকে মারধর কিছু করা হয় না, সব আইনের মাধ্যমে চলে। এটাকে বলা হয় 14 ফরেনার্স অ্যাক্ট। যাকেই ধরা হয় মানে অনুপ্রবেশকারী হিসাবে এদেশে অবৈধ কাগজ নিয়ে বা কোনো পেপারটি নেই, তাদের ডিটেনশন মানে জেলে পাঠানো হয়, প্লিডিং গিলটি করা হয়, তারপর তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয়, তাও নিয়ম নীতি অনুসারে। তাই এগুলো যারা ল জানে না, সংবিধান জানে না, তারা এগুলো ফেস করবে। আমাদের মতন যারা শিক্ষিত সমাজ, যারা জানে আইনের বিষয়টি, যারা আইনের সাথে জুড়ে আছে বা মিডিয়ার সাথে জুড়ে আছে, তারা এই কথাটি সবাইকে স্প্রেড করবে, লোকের আশঙ্কা দূর করবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিথিন, তোমার কাছে একটা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার একটাই কথা বলেছিলেন যে এনআরসি সিএ পশ্চিমবঙ্গে হতে দেবেন না। আজকের পরে তৃণমূলকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? শুনুন, এখনো পর্যন্ত সরকারটা চলছে জুলুমবাজিতে, জনসমর্থনে নেই। উনি এফআইআর হতে দেবে না, উনি আমাদের কোন রকম ভারতের কেন্দ্রীয় সরকার যে কোনো কিছু বিল যদি পাস করে, উনি স্বভাবসঙ্গত ভঙ্গিতে তার বিরোধিতাই করবে। ওয়াকআউট বিলের বিরোধিতা করেছে, উনি আর্মির বিরোধিতা করেছেন, উনি সিন্ধুর আমাদের যে অভিযান, যেখানে আর্মি থাকাকালীন
ওখানে হিন্দু টুরিস্টদের প্যান্ট খুলে খুলে হিন্দু চেক করে তাদের মারা হয়েছে। উনি আর্মির উপরে তো কোশ্চেন তুলেছেনই, সাথে উনি বলেছেন আর্মির মধ্যে দোষী। উনি বলেছেন পাকিস্তান থেকে কেউ আসেনি, উনার দলের এমএলএ এমপিরা বলেছেন পাকিস্তানের উগ্রবাদীরা করেনি, বিজেপি করেছে। তাই উনার কথা যত কম বলা যায় তত ভালো। উনি রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার, সব ভোটারদের ভোটে জিতে আজকে মুখ্যমন্ত্রী হয়ে আছেন। উনি দীর্ঘমেয়াদী প্রকল্পের মুখ্যমন্ত্রী পদটা চাইছেন, তাই উনি এফআইআর হতে দিলেন না। এইসব বলে বেড়াচ্ছিলেন আমি হতে দেবো না। তবে এখন একটু সুর নরম করেছে। ডাব্লিউবিসিএস অফিসারকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। উনার চাপে মুখ্য সচিব শুধুমাত্র ওনাদের সাসপেন্ড করেছেন, উনাদের উপরে এফআইআর করতে দেয়নি। উনি ওয়াকাবিদের বিরোধিতা করেছেন। উনি বাঙালি, বিহারি, হিন্দিভাষী, বাঙালিভাষী এই বিরোধিতায় স্টেজ বানিয়েছে। উনি গত ইলেকশনে জিতেছিলেন বহিরাগত তকমা দিয়ে, যে বিজেপি একটা বহিরাগত পার্টি। কিন্তু পরের বার ইলেকশনে দেখা যায় উনার এমএলএ এমপি টিকিট সব বলিউডের শত্রুঘ্ন সিনহা পায়, ইউসুফ পাঠান পায়, সবাই বহিরাগত। তাই এবার আর এজেন্ডা নেই, এখন ওনার কাছে এজেন্ডা সিএএ, এফআইআর, এসবকে না হতে দেওয়া, ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, মায়ানমার থেকে রোহিঙ্গা ভোটারদের বাঁচিয়ে কোনো মতে পদে টিকে যাওয়া। তাই উনি কি করবেন ভাবছেন? শিক্ষিত সমাজ রাস্তায় বসে চাকরির জন্য আন্দোলন করছে, যোগ্যরা মারা যাচ্ছে। আমি এখন দেখুন না, যোগ্যদের আবার পরীক্ষা দিতে রিঙ্কি আমাদের অনুষ্ঠানের এই পশ্চিমবঙ্গের সব কিছু সম্ভব। রিঙ্কি আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, সম্বন্ধে যত না বলা যায় তত ভালো। হ্যাঁ, আমাদের তবু আমাদের যেহেতু আমরা একটা খবরের চ্যানেল, আমরা সংবাদ মাধ্যম, আমাদের কাছে ওনাদের কোনো কথা থাকবে সেটা বলা আমাদের দায়িত্ব। বিতিন 1 মিনিটে যদি বলে দাও ওদের তরফ থেকে জানানো হয়েছে কিনা। হ্যাঁ, বিতিনকে বলছি এখনো সেই মতে কোন রকম অফিসিয়ালি অন্তত এখনো অব্দি তাদেরকে জানানো হয়নি। বলেনি, সেটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি। তবে অবশ্যই শাসক দলের পক্ষ থেকে অবশ্যই এই বিষয়টি নিয়ে মতামত দেওয়া হবে। তবে ওই একটা বিষয় আছে যে কে মতামত দেবে, তাকে বিভিন্ন জায়গা থেকে সেই মতামতের সবুজ সিগন্যাল নিতে হবে, সেগুলো আশা করি মতামত নিশ্চয়ই পাওয়া যাবে সামনে। আমরা কিন্তু আরেকটা ইনফরমেশন শেয়ার করছি। আজকে বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র কিন্তু একদম জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি কোনোভাবে এসআইআর না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে না, ভোট করতে দেব না। অর্থাৎ একটা জিনিস, এই এসআইআর, এনআরসি, সিএ কোথাও জানি একটা সুতোতে বাঁধা। আজ আমরা আলোচনা করছিলাম যে সিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। আমার সঙ্গে ছিলেন ডক্টর সুকান্ত ঘোষ, আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং এবং আমার সহকর্মী বিতিন সরকার। রিঙ্কি আমাদেরকে এখানে জানালেন আইনগত ব্যাপারটা, বিরোধীদের মতামত জানালেন বিতিন, আর সুকান্ত বাবু কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন এই ঘোষণার রাজনৈতিক ফায়দা তুলবে কিন্তু পদ্ম শিবির। আগামীতে কি হবে দেখা যাক। আমার 3 জন গেস্টকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।